ফ্লেক্সিবল বাজেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের 9 নম্বর অঙ্ক আজকে করবে ইনশাল্লাহ। বাই করছো সবাই? অঙ্ক নাম্বার 9। স্যার কয় পৃষ্ঠা? পৃষ্ঠা কত? স্যার 55 পৃষ্ঠা। আস্তে আস্তে সবাই বাকিরা জয়েন করুক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 55 পেজের 9 নম্বর অঙ্ক সবাই দেখে নাও। 55 পেজের 9 নম্বর অঙ্ক। আমরা খুব ভালো করে 9 নম্বর অঙ্কটা বোঝার চেষ্টা করব। 9 নম্বর অঙ্ক বুঝতে পারলে এই চ্যাপ্টারের আর কোনো ঝামেলা থাকবে না। পেজ কত বলছো জানি? 55। পেজ নাম্বার 55 9 নম্বর অঙ্ক ফ্লেক্সিবল বাজেট। From the following details against the production 8000 unit, the Harman Corporation for the year 2000 prepare a flexible budget of for 10,000 and 12,000. 2000 সালে এই কোম্পানিটা 8000 ইউনিট পণ্য বানাইছিল। ঠিক তার 11 বছর পরে নতুন করে আবার বাজেট বানাইতে চাইতেছে। সেটা হলো 12,000 আর একটা কত? 10,000। 10,000। তাহলে 8000 পণ্য থেকে আমাদের চাহিদা বাড়ছে। 2011 সালে 8000 পণ্য 2000 সালে আমরা 8000 পণ্য বানাইছি। এখন আমরা 10,000 আর 12,000 পণ্যের বাজেট বানাবো। এই হলো আমাদের তথ্য দেওয়া আছে। এখন এলিমেন্টস অফ কস্ট টাকা, র মেটেরিয়াল, ডিরেক্ট এক্সপেন্স, ওয়েজেস, ফ্যাক্টরি এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স। টোটাল কস্ট 1,76,000 টাকা। সেলিং ভ্যালু, সেলস ভ্যালু, বিক্রয় মূল্য 2,40,000, প্রফিটের পরিমাণ 64,000 টাকা। এই হলো আমাদের উৎপাদন, বিভিন্ন ভাবে দেয়া আছে উৎপাদন। এই হলো আমাদের উৎপাদনগুলো দেওয়া বিভিন্ন ভাবে। তাহলে খেয়াল করো যে এই অঙ্কের বাজেটের হিসাব, এই অঙ্কে 8,000 ইউনিট ছিল বাজেট। 8,000 ইউনিট বাজেট করছিল। তারা নতুন করে 10,000 আর 12,000-এর বাজেট বানাইতে চাইতাছে। এই হলো আমাদের ফিগার। 10,000 আর 12,000 বানাইতে চাইতেছে। তাহলে ম্যাটেরিয়াল 40,000 টাকা দেওয়া আছে। কয় হাজার ইউনিটের জন্য বলতে পারবা? 8,000 ইউনিটের জন্য। জি, 8,000 ইউনিটের জন্য 40,000 টাকা দেওয়া আছে ম্যাটেরিয়াল। ডিরেক্ট এক্সপেন্স 16,000 টাকা দেওয়া আছে 8,000 ইউনিটের জন্য। ওয়েজেস 30,000 টাকা দেওয়া আছে 8,000 ইউনিটের জন্য। ফ্যাক্টরি এক্সপেন্স 20,000 টাকা দেওয়া আছে 8,000 ইউনিটের জন্য। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 40,000 টাকা। সেলিং এক্সপেন্স 30,000 টাকা 8,000 ইউনিট। 8,000 ইউনিটের মোট ব্যয় 1,76,000। আর এই 8,000 ইউনিট পণ্য বাজারে বেচা দেয় 2,40,000। 8,000 পণ্য বেচা লাভ হয় 64,000 টাকা। এতটুকু কি বুঝছি আমরা? জি স্যার। আচ্ছা, এখন তারপরে তাহলে জানি আসিলাম যে 8,000 পণ্যের বাজেটটা দেওয়া আছে আর আমাদের 10 আর 12,000-এর জন্য বাজেট বানাবো। এখন এই অঙ্কের বাজেট বানানোর জন্য নিচে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে। ওই নিচের ইনস্ট্রাকশন গুলো একটু বুঝতে হবে আমাদের। দেখো নিচের ইনস্ট্রাকশন কি বলছে। এই লাইনটা, প্রত্যেকটা লাইন আন্ডারলাইন করে রাখবা। আমি যখন পড়বো বুঝে রাখবা প্রত্যেকটা লাইন, জেনে বাংলা বুঝবা না লেখা রাখবা। ম্যাটেরিয়াল কস্ট, কাঁচামাল ব্যয়, ইজ লাইকলি টু গন আপ। গন আপ মানে বৃদ্ধি পাবে। ইনক্রিজ যেমন বৃদ্ধি পাবে, গন আপ হলো বৃদ্ধি পাবে। ম্যাটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু লেখা গো আপ বাই 2%। গো আপ, গন আপ একই কথা। গো আপ, জি পাইছো? ম্যাটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ বাই 2% পার ইউনিট। কাঁচামালের দাম 2% আপ মানে উপরে বাড়বে। কাঁচামালের দাম 2% বাড়বে পার ইউনিটে, প্রত্যেক ইউনিটে 2% বাড়বে। তারপরে দেখো ওয়েজেস আর পেইড এট এ প্রিসেস রেট। মজুরি প্রদান করা হয় পিসেসে মানে একক প্রতি ইউনিটে। এক ইউনিটে মজুরি দেওয়া হয় 3 টাকা পার ইউনিট। এক ইউনিটে মজুরি দেওয়া হয় 3 টাকা।
ফিক্সড বেনিফিট পেইড টু লেবার, শ্রমিকদের যে অংশ ফিক্সড মানে স্থির স্থায়ীভাবে দেওয়া হয়, ইজ লাইকলি টু গো আপ, সেটা বৃদ্ধি পাবে বাই 10%। শ্রমিকদের মজুরির যে অংশ স্থির মানে ফিক্সড কস্ট, ওই অংশটার 10% বৃদ্ধি পাবে, এটা বলছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর রেজ বাই 5% ডিউ টু নর্মাল ইনক্রিমেন্টাল, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স স্বাভাবিক গতিতেই 5% বৃদ্ধি পাবে। সেলিং এক্সপেন্স বিক্রয় খরচ রেজ বাই 5%, রেজ মানে বাড়বে, সেলিং এক্সপেন্স বিক্রয় খরচ রেজ বৃদ্ধি পাবে বাই 5%, 5% দ্বারা, বাই মানে দ্বারা, 5% দ্বারা বাড়বে, 5% করে বাড়বে। এগেনস্ট দ্য এগেনস্ট দ্য ইনক্রিজ 20% অর এনি পার্ট দে আর অ্যাবভ 8,000 ইউনিট, 8,000-এর উপরে যদি উৎপাদন করি, 8,000-এর উপরে যদি উৎপাদন করি, তাহলে এই যে উৎপাদন বাড়ছে তার 20% অথবা এর যে কোনো অংশের জন্য সেলিং এক্সপেন্স বাড়বে 5%। তারপরে আবার বলছে কি দেখো, তারপরে বলছে অল সেলিং প্রাইস আর টু বি রিডিউস বাই 10%, অল সেলিং প্রাইস সকল বিক্রয় মূল্য আর টু বি রিডিউস কমে যাবে বাই 10%, 10% দ্বারা। এই প্রোডাকশন ওভার 10,000 ইউনিট, যদি উৎপাদন 10,000 ইউনিটের উপরে হয়, আপ টু বি সোল্ড, তার মানে বিক্রয় মূল্য কমবে, তবে শর্ত হলো 10,000-এর বেশি উৎপাদন করতে হবে। আচ্ছা, এই হলো আমাদের তথ্য বলছে। তোমরা বোর্ডের দিকে তাকাও, দেখো 8,000 বানাইছিল, পরে এখন বানাবো কত? 10,000, আরেকবার বানাবো কত? 12,000। এইটুকু বুঝছি তো? জি স্যার। একবার 10,000 বানাবো আর একবার 12,000 বানাবো। তাহলে তোমাদেরকে বিশ্বাস হয় যে 8,000 থেকে 10,000 বানানোর সময় 2,000 উৎপাদন বাড়ছে, জি স্যার। আবার 8,000 থেকে 12,000 বানানোর সময় 4,000 উৎপাদন বাড়ছে? জি স্যার। আচ্ছা, এই যে উৎপাদন বাড়ছে না, সেটা আমাদের দেখতে হবে কত পার্সেন্ট বাড়বে। সেলিং প্রাইস এই অনুযায়ী করতে বলছে। এখন আমি একটা করে ওয়ার্কিং করাবো, একটা করে লাইন আবার বুঝাবো। এই যে নিচে যে অনুচ্ছেদটা দেওয়া আছে, এই জি স্যার। অনুচ্ছেদটা লাইন টু ধইরা ধইরা আমি করব, বুঝাবো। এরকম করে করলে তোমরা এটা ডিটাচে থাকবা, খুব তাড়াতাড়ি বুঝে ফেলবো অঙ্কটা। আর যদি আমি গদবাদা ধুমধাম করে লাই তাহলে বুঝবা না। জি স্যার। চলো তাহলে এটা আবার শুরু করি। আজকে অনেকেই জয়েন করে নাই, সবাই মনে হয় শপিং এ গেছে গা। প্রথমে লেখো ওয়ার্কিং। স্যার আমাদের বন্ধ দিবেন না? হ্যাঁ, যে দিমু তো, কবে স্যার? তোমরা যেদিনকার নিবা, যেদিনকার নিবা কইবা বন্ধ, ওদিনকার বন্ধ। এখন তোমরা কও কবে নিবা। স্যার এই সপ্তাহটা পুরো ক্লাস করি। আর এই বৃহস্পতিবার পর্যন্ত নাকি? চাঁদরা থেকে বন্ধ দেন। স্যার, ঈদ তো সামনের মঙ্গলবারে। হ্যাঁ, তোমরা করলে আমার করাইতে আপত্তি নাই। মানে বৃহস্পতিবার করাইলেই হবে, তারপরে তো বন্ধ হবে। ঠিক আছে, ঠিক আছে, করাবো, তোমাদের ইচ্ছা, যদি তোমরা করো আমার করাইতে আপত্তি নাই। আরে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট লেখো, UNIT, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট। কই আলাও তো, ম্যাটেরিয়ালের দাম কয় টাকা আছে? 40,000। 40,000 টাকা। কয়টা পণ্যের জন্য? 8,000। হেতেরে ভাগ করলে 5 টাকা হয়, এটা কি বিশ্বাসযোগ্য? জি স্যার, 5 8 40। 5 টাকা করে, এইটুকু হইলো। এখন অনুচ্ছেদের প্রথম লাইনটা, ম্যাটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ, ম্যাটেরিয়ালের দাম বাড়বো, কয় পার্সেন্ট বাড়বে? 2%। তাহলে লেখো 2% ইনক্রিজ। 2% ইনক্রিজ, 2% বাড়াবো। আচ্ছা, ফ্লেক্সিবল বাজেটে শিখাইছিলাম বাড়াইলে জানি কত পার্সেন্ট ধরতে হইব? 100 সাথে পার্সেন্ট যোগ করতে হইব না? জি স্যার, যত পার্সেন্ট থাকবো তত পার্সেন্ট যোগ করতে হবে। তাহলে কত পার্সেন্ট ধরবো আমরা? 20%। 102। না, 102%। 2% দেখা যেতেছে 20। হ্যাঁ, 102% ধরবো, রাইট। অথবা আমরা আরো একটা এইভাবেও করতে পারি, আমি বারবার এক জিনিস শেখাচ্ছি,
যাতে এটার ভুল আর না হয়। 5 টাকা ছিল, 5-এর সাথে 2% বাড়াবো। তাহলে এটা হলো 5, এটা হলো 0.10, যোগ করলে 5 টাকা 10 পয়সা। অনুচ্ছেদের 1 নাম্বার লাইন কি বুঝছো নাকি? এবার কও তো। জি স্যার। 2% ইনক্রিজ। তাহলে অনুচ্ছেদের 1 নাম্বার লাইনের ওয়ার্কিং করছি। এটা হলো সহজ ভাবে, এটা হলো বিস্তারিত ভাবে, যেমনি ইচ্ছা এমনি পরীক্ষায় যেভাবে ইচ্ছা করো। ম্যাটেরিয়ালের দাম 40,000 টাকা আছে 8,000 ইউনিটের জন্য, তাই 40,000-কে 8,000 দ্বারা ভাগ করে 5 টাকা বের করছি, 1 ইউনিটের দাম 5 টাকা। আর আমাদের বলছে যদি বাজেট বানাইতে আহেন তাহলে কাঁচামালের দাম 2% বাড়ায় দিব, তাই আমরা 2% বাড়ায় দিছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা তোলা হয়েছে সবার? স্যার জি একটু। স্যার। 2 নাম্বার, ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্স পার ইউনিট। ডিরেক্ট এক্সপেন্স আছে 16,000 টাকা, ইউনিট হইলো 8,000, এটার রেট হয় 2 টাকা। ডিরেক্ট এক্সপেন্স পার ইউনিট, প্রত্যক্ষ ব্যয় পার ইউনিট, প্রত্যেক ইউনিটের প্রত্যক্ষ ব্যয়। ইউনিট আছে 8,000, 8,000-এর জন্য ব্যয় হলো 10,000, তাহলে ভাগ করে 2টা হয়েছে। নিচের অনুচ্ছেদে দেখো তো ডিরেক্ট এক্সপেন্স করলো বাড়বো কমবো বলছে কিনা। দেখো তো নিচের যে আছে ওইখানে কোনো জায়গায় কি ডিরেক্ট এক্সপেন্স বাড়া কমার কথা কিছু বলছে? লেখা নাই। হ্যাঁ, লেখা নাই মানে এটা যা আছে তাই, বাড়বো না কমবো না। আশা করি এটা বুঝছি। এখন তোলা হয়েছে সবার এটা? জি স্যার। না স্যার, এরপরে 2 নাম্বারটা বাকি আছে। তেতুল্লাহ তেতুল্লাহ ফুরায় গেলে খাইতে ভাল লাগতো না। ওয়েজেস কস্ট। স্যার লেখা হয়েছে। হুম, তাহলে চলো ওয়েজেস কস্ট। এখন ওয়েজেস কস্ট একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো ওয়েজেস কস্টে খেয়াল করো, অঙ্কে ওয়েজেস কস্ট দেওয়া আছে হলো 30,000 টাকা, এটা হলো ওয়েজেস দেওয়া আছে। আর নিচে অনুচ্ছেদের প্রথম লাইনেই বলা আছে ওয়েজেস আর পেইড এট এ পিসেস রেট, মানে একটা পণ্য প্রতি ওয়েজেস দেয়, মজুরি দেয় 3 টাকা পার ইউনিট, প্রত্যেক ইউনিটের 3 টাকা। আচ্ছা মনে রাখো, রেট থাকে ভেরিয়েবলের, কিসের রেট থাকে? ভেরিয়েবলের রেট থাকে, আর ফিক্সড এর হয় মোট। তাহলে লিখি ওয়েজেস কস্ট, লেখা এখানে লিখবো ভেরিয়েবল কস্ট। স্যার কি বললেন স্যার, বুঝলাম না। ওয়েজেস সম্পর্কে বইলা দিছে একটা পণ্যে ওয়েজেস হলো 3 টাকা, মজুরি হলো 3 টাকা। একটা পণ্যে মজুরি 3 টাকা, বুঝছো? বইলা দিছে ওয়েজেস আর পেইড এট এ পিসেস রেট অফ টাকা 3 পার ইউনিট, প্রত্যেক ইউনিট বা প্রত্যেকটা পণ্য প্রতি ওয়েজেস এর মজুরির রেট হলো 3 টাকা। তাহলে মজুরি 3 টাকা করে বলছে, তাই আমরা 3 টাকা ধরবো। এই যে 3 টাকা, এই রেটটা থাকে ভেরিয়েবলের। যেমন এই যে ম্যাটেরিয়াল কস্ট 5 টাকা রেট আছে, তাই এটা ভেরিয়েবল। ডিরেক্ট এক্সপেন্স কস্ট পার ইউনিট রেট আছে, তাই এটা ভেরিয়েবল। ঠিক একই রকম ভাবে ওয়েজেস 3 টাকা, এটা ভেরিয়েবল। তাহলে আমরা কি করলাম, ওয়েজেস কস্ট লিখলাম, ওয়েজেস কস্ট লেখা লিখলাম ভেরিয়েবল কস্ট। এই ভেরিয়েবল কস্ট লিখলাম, ভেরিয়েবল কস্ট লেখা আমরা যে কাজটা করব সেটা হলো 8,000 ইউনিট ইন্টু 3। তাহলে কি স্যার আমরা এটা নোট করতে পারি, রেট লেখা থাকলে ভেরিয়েবল হবে? হ্যাঁ, রেট মানেই ভেরিয়েবল, সব সময় মনে রাখবা, দুনিয়ার সব খরচ রেট থাকলে ভেরিয়েবল। আচ্ছা 1 নাম্বার অঙ্কের দিকে তাকাইলে এটা বুঝবা। তাহলে 3 আটা 24,000 টাকা,
তোমরা আমাকে দেখো, বলো তো ওয়েজেস প্রশ্নে কত দেওয়া আছে? 30,000। ওয়েজেস দেওয়া আছে 30,000। এই 30,000-এর মধ্যে ভেরিয়েবল আছে হলো 24,000। তাহলে আমরা জানি ভেরিয়েবল আর ফিক্সড এই দুটার যোগফল 100% হয়, আমরা জানি ফিক্সড আর ভেরিয়েবল মিললা হয় পুরো 100%। তার মানে এটা দেওয়া আছে 30,000, তার মধ্যে ভেরিয়েবল হলো 24,000, তাহলে ফিক্সড কত? 6,000। ফিক্সড হলো, রাইট, ফিক্সড হলো 6,000। তাহলে লিখবো ফিক্সড কস্ট লিখবো 30,000, এটা থেকে 24,000 বিয়োগ, তাহলে ফিক্সড কস্ট থাকবে হলো 6,000। তাহলে আসলে 30,000 কেমনে হয়েছে? 30,000 হলো টোটাল। এই টোটালের দুইটা ভাগ, একটা হলো ভেরিয়েবল, একটা হলো ফিক্সড। এই দুইটার যোগফল মিলে 30,000, আর ভেরিয়েবল হয়েছে 24,000, তাহলে ফিক্সড কত হবে? 6,000। তাই ভেরিয়েবল 24,000 বসাইছে, ফিক্সড বসাইছে 6,000। আশা করি আমরা এটা বুঝছি। এই হইলো আমাদের ওয়েজের হিসাব। আচ্ছা, এখন এটা বুঝলাম, এখন পরের লাইনটা দেখো। পরের লাইনটা কি বলছে, এই লাইনটা বোঝার চেষ্টা করে। ওয়েজেস আশা করি বুঝছি। পরের লাইনটা কি বলছে? বলছে কি দেখো, দ্য ফিক্সড বেনিফিটস পেইড, যে অংশ ফিক্সড স্থিরভাবে লেবাররা শ্রমিকরা পায় মজুরি, এই যে ওয়েজেস, যে অংশ ফিক্সড মানে ওয়েজের যে অংশ ফিক্সড ইজ লাইকলি গো আপ, সেটা বাড়বো 10%। তাহলে ওয়েজেস এর ফিক্সড কত হাজার টাকা? 6,000 টাকা। তাহলে এটার কয় পার্সেন্ট বাড়বো? 10%। তাহলে এইটার মতো করতে হইব না যে জি স্যার। 10% ইনক্রিজ? জি তাহলে স্যার। আমরা নিচে লিখবো 10% ইনক্রিজ। 10% ইনক্রিজ কেমনে করবো করো তো? 6,000 ইন্টু 110% দিলে হইব না? জি স্যার। 6,000 রে 110% দিলে অ্যান্সার হবে 6,600 টাকা। এখন না 6,600 টাকা ওয়েজেস হলো 6,600। আচ্ছা, ওয়েজেস করলাম। একটা 3 পিস কিনে রাখছি যে রুগী দেয় আসছে কি করতেছে। স্যার হইস- একটু আবার বুঝান তো। আমাদের প্রশ্নে বলে দিচ্ছে ফিক্সড বেনিফিট পেইড টু লেবার, শ্রমিকরা যে অংশ স্থিরভাবে সুবিধা পায়, শ্রমিকরা মজুরির যে অংশে সুবিধা পায় স্থির মানে পরিবর্তন হবে না, সে অংশটা লাইকলি গো আপ, বাড়বে 10%। শ্রমিকদের মজুরির যে অংশটা স্থির, সে অংশটা 10% বাড়বে। শ্রমিকদের মজুরি হলো 30,000, তার মধ্যে আমরা ভেরিয়েবল বাই করছি 24,000, ফিক্সড বাই করছি 6,000, আর প্রশ্নে বলছে এই 6,000-এর 10% বাড়বে। 6,000-এর 10% বাড়াইয়া 6,600 বহায় দিছি। 6,600। এতটুকু আশা করি বুঝছো তোমরা। এরপরে চলো পরেরটায় যাই। দেখো ফ্যাক্টরি এক্সপেন্স লেখা আছে। ফ্যাক্টরি এক্সপেন্স সম্পর্কে কি কিছু বলা আছে প্রশ্নে? স্যার ফ্যাক্টরি এক্সপেন্স দেয় না। টাকা দেওয়া আছে 20,000, কিন্তু নিচের অনুচ্ছেদটার মধ্যে ফ্যাক্টরি এক্সপেন্স নামে কিছুই নাই, আছে? না। যা তাতে ভাগ দিতে হবে। যেটা নাই ওটা ফিক্সড, যেটা নাই ওটার নাম কি? ফিক্সড। আর ফিক্সড তো সবসময় একই থাকে, তাহলে ফ্যাক্টরি এক্সপেন্স তো 20,000ই থাকবো, এটার জন্য কোনো ওয়ার্কিং এর দরকার নাই। আচ্ছা, স্যার তাহলে ডিরেক্ট এক্সপেন্সেও তো নিচে কিছু লেখা ছিল না। বুঝছিল তো? ওই যে দেখো 2 নাম্বার লাইনে, দা ফিক্সড বেনিফিট পেইড টু লেবার, শ্রমিকরা যে অংশটা ফিক্সড মানে স্থির পায়, ইজ লাইকলি টু গো আপ, যেটা বৃদ্ধি পাবে 10%। এটা না পাইছো? স্যার, ডিরেক্ট এক্সপেন্স ডিরেক্ট। ও, ডিরেক্ট এক্সপেন্স বলা ছিল তো, ডিরেক্ট এক্সপেন্সে যাও। অনুচ্ছেদের প্রথম ডিরেক্ট এক্সপেন্স। জি। ও আচ্ছা, বুঝতে পারছি। মনে রাখবা ডিরেক্ট জাতীয় যত এন্ট্রি আছে সব ভেরিয়েবল, এটা তার বৈশিষ্ট্যগতভাবে ভেরিয়েবল, বুঝছো? জি স্যার। ডিরেক্ট জাতীয় যত এন্ট্রি থাকবো সবই হলো ভেরিয়েবল, কোনো সময় চেঞ্জ হবে না। আর ফ্যাক্টরি এক্সপেন্স নামে যত এন্ট্রি থাকবো সব হলো ফিক্সড। যদি ভেরিয়েবল হইতে হয়
তোমাকে ইনস্ট্রাকশন দিয়া দিতে হইব, কইয়া দিতে হইব আমি ভেরিয়েবল। ডিরেক্ট এক্সপেন্স সব সময় ভেরিয়েবল, তাই আমরা ইউনিট বাই করছি। এই চ্যাপ্টার থেকে আমরা একটা জিনিস শিখবো, ভেরিয়েবলের বাই করতে হয় রেট পার ইউনিট, আর ফিক্সড এর বের করতে হয় মোট টাকা, মোট একবারে টাকা বের করতে হয় ফিক্সড এর। আর তাহলে ডিরেক্ট এক্সপেন্স জন্মগতভাবে এটা ভেরিয়েবল, তাই এটার পার ইউনিট বাই করব। আর ফ্যাক্টরি এক্সপেন্স জন্মগতভাবে হলো ফিক্সড। ফ্যাক্টরি এক্সপেন্স মানে ফ্যাক্টরির ভাড়া, ভাড়া কি ফিক্সড না ভেরিয়েবল কত? ফিক্সড। বাসা ভাড়া ফিক্সড, হ্যাঁ বাসা ভাড়া ফিক্সড, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তোমার বাড়িতে যত ভাড়াটি আছে সেটা হয়তো বা 3 বছর পর্যন্ত তুমি একই ভাড়া রাখবা, তারপরে তুমি ভাড়া বাড়াইবা, ওই বাড়াইলে এটা আবার 2 বছর পর্যন্ত একই রাখবা, তার মানে এটা ফিক্সড। আর ডিরেক্ট এক্সপেন্স যেটা সেটা হলো ভেরিয়েবল, পানি বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এটা 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 পরিবর্তন হইব, এটা প্রত্যেক মাসে মাসে পরিবর্তন হইব। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো কেন ওয়ার্কিংটা করছিলাম। বুঝছো জেসিয়া, বুঝছো? জি স্যার। আচ্ছা, পরবর্তী লাইন দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 40,000। নিচে দেখো অনুচ্ছেদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কোনো কিছু কইছে কিনা? অ্যাডমিনিস্ট্রেটিভ, জি স্যার আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাড়তে কইছে না কমাইতে কইছে? রাইট, বৃদ্ধি। বাড়তে কইছে, তাহলে নিয়োগ। না, রেইজ, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে রেইজ মানে বাড়া। 5% ডিউ টু নর্মাল ইনক্রিমেন্ট, স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে, ক্রমান্বয়ে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লিখবো, 5% বাড়বে, তাহলে লিখবো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 40,000 টাকা, 5% বাড়ানো মানে 105%, তাহলে হইব 42,000 টাকা। কারণ 40,000-এ 5%, 4×5=20, 2,000, তাহলে অ্যান্সার হইব 42,000 টাকা। বুঝছো তো সবাই? এই যে আমি ডাইরেক্ট লিখি, এটা কি বুঝছো তোমরা? জি এটা স্যার। কিন্তু এমনি লিখছি, এখনো যদি কেউ না বুঝে থাকো তাহলে কিন্তু আমারে বইলো 40,000 ইন্টু 5%, এমনি লিখছি আমি। বাড়লে এটাকে 107 এটা পাঁচ যোগ হয়ে যাবে। পাশে, হ্যাঁ, বাড়লে যোগ হইব, কমলে বিয়োগ হইব। আচ্ছা, এইটুকু বুঝলাম। তারপরে দেখো সেলিং এক্সপেন্স, চলো সেলিং এক্সপেন্সে যাই। 5 নম্বর ওয়ার্কিং, সেলিং এক্সপেন্স। তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা, লেখা আছে সেলিং এক্সপেন্স, অনেকে পরে সেলিং প্রাইস, দুইটা কিন্তু এক না। সেলিং এক্সপেন্স হলো বিজ্ঞাপন খরচ, বিক্রয় খরচ, বিক্রি করতে যে ব্যয় লাগবে। আর সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। একটা লাক্স সাবানের দাম 40 টাকা, ওটা বেচতে যাইয়া বিজ্ঞাপন দিতে হয় নায়ক নায়িকা দিয়া, ওই যে বিজ্ঞাপন নায়িকা দিয়া দেয়, নায়ক দা দেয় না। আচ্ছা, বিজ্ঞাপন দেয়, ওই বিজ্ঞাপনের পিছনে যে ব্যয়, এটাকে বলা হয় বিক্রয় খরচ, বাজারজাতকরণ ব্যয়, এটাই হলো সেলিং এক্সপেন্স। এটা আছে 30,000 টাকা, দেখো সেলিং এক্সপেন্স। স্যার একটা সেলিং সেলিং আরেকটা কি বললেন স্যার? আর একটা হলো সেলিং প্রাইস। এই অঙ্কে আছে দেখো, সেল ভ্যালু লেখা আছে, দেখো সেল ভ্যালু, সেল ভ্যালু আর সেলিং প্রাইস এক কথা, বুঝছো? জি স্যার। আর সেলিং এক্সপেন্স আর সেলিং প্রাইস এক না, একটা হলো আয় আর একটা হলো ব্যয়। আচ্ছা, তা সেলিং এক্সপেন্স আছে 30,000। এই অঙ্ক সেলিং এক্সপেন্সটা একটু মনোযোগ দিয়ে, যতটুকু করাইছি এই 4টা ওয়ার্কিং, এটুকু বুঝছো না সবাই? জি স্যার। চলো তাহলে সেলিং এক্সপেন্সের দিকে যাই। দেখো, অনুচ্ছেদের মাঝখানে সেলিং এক্সপেন্স সম্পর্কে বলছে, এই লাইনটা একটু বোঝার চেষ্টা করি। আমি চেষ্টা করব তোমাদের সহজভাবে বোঝানোর জন্য, প্রয়োজনে ডিটেইলে দেখাবো। স্যার সেলিং সেলিং প্রাইস অর্থ কি স্যার? একটু হ্যাঁ স্যার হ্যাঁ, সেলিং প্রাইসের বাংলাটা স্যার একটু বলেন। স্যার বিক্রয় মূল্য। আচ্ছা স্যার। দোকানে যাই না জিগা, ওই এই 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 পোশাকটার দাম কত, এই তো বিক্রয় মূল্য। কও কি কইছো? আরেকজনে কি কইলা? স্যার বলতেছি স্যার বলতেছি যে কালকে এটার এই যে মানে কালকে এটার রেকর্ড পাওয়া যাবে না স্যার? কালকের এটার রেকর্ড পাওয়া যাবে, জি কালকে পাওয়া যাবে, রেকর্ডিং দিয়েছি। আচ্ছা যাই হোক স্যার, এক্সকিউজ দিতেছি না, আসলে আমার ক্লাস করতে দিতেছে না, আমার খাতা টেনে নিয়ে যাইতেছে, কলম টেনে নিয়ে যাইতেছে, তুমিও শুধু আর শুধু শুন। তুমিও আর কি করো, রেক্স ইন্টারনাল লয়ে যাও আর বালিশ টেনে লয়ে যাও, তাহলে কাটাকাটি। স্যার এইটা পারলে তো কাজেই লাগতো, দেখেন স্কেল দিয়ে আমার এই স্কেল দিয়ে দাগ দিতে দেন, আমার পিটাইতেছে স্কেল দিয়ে কোন, ঠিক আছে, দেখে নিও। এই যে আচ্ছা, দেখছেন?
তারপরে দেখো তাহলে আচ্ছা কি স্যার, বলছে। হ্যাঁ কি বল। আচ্ছা, সামনের দিকে যাই, দেখো তাহলে কি বলছে। সেলিং এক্সপেন্স, বিক্রয় খরচ রেইজ বাড়বে। এই পর্যন্ত তো বুঝছো অ্যাডমিনিস্ট্রেটিভ এর মতো। সেলিং জি স্যার। এক্সপেন্স বাড়বে 5%, 5% বাড়বে। যদি এইটুকু বললা তারা থাইমা যাইতো, তাহলে ওই 30,000-এর 5% বাড়াই দিয়া অঙ্ক করে শেষ করে লাইতাম। কিন্তু তারা পরে গিট্টু লাগাই দিছে। সেটা কেমনে? এগেনস্ট, বিপক্ষে বা বিপরীতে, increase of 10-20% or any part thereof above 8,000 ইউনিট। যদি 8,000 থেকে উৎপাদন বাড়ায়, তা উৎপাদনটা যে বাড়বে, ওই বাইরা প্রত্যেক 20% অথবা এর যে কোনো অংশ যদি বৃদ্ধি পায়, তাহলে 5% সেলিং এক্সপেন্স বাড়বে। এখন তাহলে আবার দেখো, সেলিং এক্সপেন্স বাড়বে এটা বইলা দিছে যে বিক্রয় খরচ বাড়বে 5%। শর্ত হইলো, আমি একটা এক্সাম্পল দিই সহজভাবে। মনে করো তুমি 8 তলা বিল্ডিং বানাইছো, তোমার উদ্দেশ্য হলো 12 তলা বিল্ডিং বানানো। তোমার ফাউন্ডেশন দাও 12 তলা, তুমি 8 তলা পর্যন্ত বানাইছো, ওই পর্যন্ত খরচ হয়েছে। এখন তুমি যদি এরপরে বাড়াইতে যাও, তুমি যত পার্সেন্ট বাড়াইবা, প্রতি 20% বাড়ানোর সাথে সাথে তোমার বিক্রি খরচ বাইরা যাইবো। কেন বাড়বো? কারণ 8 তলার উপরে মানুষ যাইতে থাকতে হইলে তো ওইখানে কি করতে হবে, বিক্রয় মূল্য কমে যাইবো। বিল্ডিং এর যত উপরের দিকে ফ্ল্যাট থাকে, তত বিক্রয় মূল্য ভাড়া কমতে থাকে। যদি লিফট না থাকে, তাহলে তো মনে করো 12 তলার রুম ভাড়াই হইতো না। আর লিফট থাকলে খরচ বাড়ে দেখা ভাড়া মূল্য কমে যায়। এইটাই বুঝাইতে চাচ্ছি যে 8 তলা মানে 8,000 পণ্যর বেশি যদি বানাও, প্রতি 20% বৃদ্ধির সাথে সাথে 5% করে সেলিং প্রাইস বাড়বো। এখন শর্ত হলো, 20%ই কি বাড়তে হইব? 20% বাড়লেই কি 5% বাড়বো? না, আমাদের বলছে 20% অথবা এর যে কোনো অংশ, অথবা এর যে কোনো অংশ। এখন এইটার সমাধানটা আমরা করার চেষ্টা করি। আমি প্রথমে একটা অংশ করাই, যদি তোমরা ধরে ফেলতে পারো দ্বিতীয় অংশ তোমরা পারবা। তাহলে প্রথমে লিখছি সেলিং এক্সপেন্স, এটার মধ্যে রোমান চিহ্ন বা এবি দিয়া, প্রথমটা এ নাম্বার দিয়া লেখো, অ্যাট 10,000 ইউনিট প্রোডাকশন, অ্যাট 10,000 ইউনিট প্রোডাকশন। আমি 10,000 দিয়ে করাবো, আর 12,000 তোমাদেরকে কইরা আমারে দেখাইতে হইব। আচ্ছা, তাহলে এতদিন কয় হাজার ইউনিটের উৎপাদন ছিল? 8,000। 8,000। 8,000 থেকে গেছে 10,000-এ, কয় হাজার বাড়ছে? 2,000 বাড়ছে। আচ্ছা, এই বাড়ছে কত পার্সেন্ট? 2,000 বাড়ছে। পার্সেন্টেজ বানাবো, তাহলে লেখো পার্সেন্টেজ ইনক্রিজ ইন প্রোডাকশন। ইনক্রিজ ইন প্রোডাকশন, পার্সেন্টেজ ইনক্রিজ ইন প্রোডাকশন। পার্সেন্টেজ শতকরা, ইনক্রিজ ইন প্রোডাকশন মানে উৎপাদন শতকরা বাড়ছে কত পার্সেন্ট। আমাদের ছিল 8,000, আমি বানাইছি 10,000, তাহলে বাড়ছে কয় হাজার? 2,000। ইন্টু পার্সেন্ট বানাইতে 100 দা গুণ করতে হয় না? জি স্যার। তাহলে এইটার এটা দিয়ে ভাগ করে 100 দা গুণ করো। আর স্যার 25। 25% উৎপাদন বাড়ছে। কয় পার্সেন্ট উৎপাদন বাড়ছে? 25%। 25% উৎপাদন বাড়ছে। আচ্ছা, আমাদের সেলিং এক্সপেন্সে বাড়াইতে বলছে, প্রতি 20%-এর জন্য কয় পার্সেন্ট বাড়াইতে কইছে? প্রতি 20%-এর জন্য রাইজ বাই 5%। 5% বাড়াইতে বলছে, রাইট। প্রতি 20%-এর জন্য 5% বাড়াইতে বলছে। আচ্ছা, আমি এখানে একটা ছক আঁকতেছি, এই ছকটা তোমরা একটু বুঝো। পরীক্ষা এটা দেওয়ার দরকার নাই, আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছি। এই ছকটা আমি বোঝানোর জন্য করতেছি। হ্যাঁ, এটা বুঝলে তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা, আমি 20% কইরা কয়েকটা ভাগ করি। এখানে 20%,
এখানে 20%, এখানে 20%, আর দরকার নাই। এই তিনটা ভাগ করলাম। আচ্ছা, এখন এই যে আমাদের 25% আইরে, এরে 20 টুকরা করে, 20 করে টুকরা করুম। বলো, এই 25% রে 20 করে যদি টুকরা করি, একটা লম্বা দড়ি নিয়ে 25 ফিট, তার মধ্যে 20 ফিট করে টুকরা করব, কয়টা টুকরা হইব? স্যার একটু আবার বলেন। মনে করো এই রশিটা হুম টোটাল 25 ফিট, বুঝছো? জি 25 ফিট, এটার মধ্যে 20 ফিট করে এক একটা টুকরা করতে কইছে, কয়টা টুকরা করা যাবে? এই শূন্য থেকে এই 20 ফিট পর্যন্ত আসার পরে কেসি দিয়ে কাটতে একটা টুকরা করে একটা না স্যার, কারণ আছি তো 25 পর্যন্ত। হ্যাঁ, তা টুকরা কয়টা হইব এটা কও? দুইটা টুকরা হইব, একটা টুকরায় 20 ফিট থাকবো আরেকটাতে 5। আর 5 ফিট। পরের টুকরাটা আসলে হওয়ার কথা ছিল 20 ফিটই। জি যদি স্যার। রশিটা 40 ফিট হইতো, রশিটা যদি 40 ফিট হইতো, তাহলে পরের টুকু 20 ফিটই হইতো, তাই তো? জি কিন্তু রশিটা হলো 25 ফিট, তো থাকবে 25 ফিট, আমগো সমস্যা কি? আমারে কইছে 20 টুকরা, 20 ফিট করে টুকরা করতে। হুম তা আমি 20 ফিট করে টুকরা একটা কইরা লাইছি, তারপরে এই পাশে যা থাকে থাকুক গা। এনে কয় ফিট থাকে? 25 5 ফিট থাকে। আচ্ছা, আমাদের ব্যবস্থাপকরা, মালিক আমাদেরকে নির্দেশ দিছে প্রতি 20% অথবা এর যে কোনো অংশ পরের টুকরায় পড়লেই হইলো। কয় পার্সেন্ট কইরা বাড়বো? 5% কইরা বাড়বো। তাহলে আমি বলি এই 25 কে আমি টুকরা করবো 20 কইরা, একদম কাটতাম কেসি দা 20 কইরা। 25 যদি 20 কইরা টুকরো করি, প্রথমে একটা 20 ফিট একটা টুকরা হবে, পরে আরেকটা টুকরা হইছে, ওই টুকরার দৈর্ঘ্য কত? 5 ফিট হওয়ার কথা ছিল 20 ফিট, কিন্তু হইছে 5 ফিট। রশি কি আর আছে না রশি শেষ? শেষ। তাহলে শেষ আর নাই। এইখানে পৌঁছাইবো কোনো কিছু? না না। আমাদের প্রশ্নে বলছে প্রতি 20 ফিট অথবা এর যে কোনো অংশের জন্য সেলিং এক্সপেন্স বাড়বে 5%। তাহলে প্রথম টুকরায় 20 ফিট, এটার জন্য সেলিং এক্সপেন্স কয় পার্সেন্ট বাড়বো? 5%। আচ্ছা, বলছে পরের টুকরাও 20 হইলেও চলে, 20 এর কম হোক, 5%ই বাড়বো, জি বুঝছো? জি পরের টুকরায় 20 হইলেও 5, ওই কম হলেও 5, কম বেশি হলেও হইলো 5। বেশি হইলো 5। তাহলে এখানে এই 5%-এর জন্য কয় পার্সেন্ট বাড়বো? 5%। 5% বাড়বো। তাহলে টোটাল কয় পার্সেন্ট বাড়লো? 10%। তাহলে সেলিং এক্সপেন্স 10% বাড়লো। এখন আমি মনে করো এটা হলো 45%। কয় পার্সেন্ট? মনে করো 45। এটা করার পরে 45%। এখন আমারে বুঝাও যে এই 45-কে কয়টা টুকরা করতে পারবো? 20 ফিট কইরা। প্রথমটায় কত হবে? 20। পরেরটায় প্রথমটা কত 20, হবে? তারপরেরটা 40, তারপরেরটা 5। প্রথমটা 20, পরেরটা কত? 20 পরেরটা তারপরেটা 5। 5। আর প্রথম 20-এর জন্য কয় পার্সেন্টই বাড়বো? 5%। পরের 20-এর জন্য কত বাড়বো? 5%। আর পরের 5-এর জন্য কত বাড়বো? 5%। আচ্ছা, এটা যদি 41% হইতো, স্যার 20 হইতো আর একটা 1 হইতো। মানে এইরকমেরই হইতো, চেঞ্জ তো জি হইতো না। না। এই মানে মানে আমি বুঝাইতে চাইছি, এটা সবাই খেয়াল কইরো, না বুঝলে বইলো, যে তুমি তোমার বাড়ির সীমানা হলো 20 ফিট, পরের ফিটে পাড়া দিলেই 5 টাকা জরিমানা। তুমি 20 ফিটের মধ্যে থাকো, 5 টাকাই লাগবে। পরে 1 ফিটের মধ্যে পাড়া দাও, পরের 40 ফিটের মধ্যে যত পাড়া দাও তুমি 5 টাকা করে পারবো। কিন্তু তুমি 1 ফিটের মধ্যে পাড়া দাও, তাহলেও 5। তাই তুমি কি করছো? হাঁটতে হাঁটতে 20 ফিট পর্যন্ত গেছো, 5 টাকা দিছো। মনের বলে আবার 2 ফিট হাঁটতে আলাইছো সামনে, আবারও 5 টাকা দিতে হইব। এখন তুমি যদি বলো আমি তো 2 ফিটের ভিতরে ঢুকাই গেছি গা, তাহলে কাজ করি বাকি 40 পর্যন্তই জায়গা, তাতেও কতই দিতে হইব? 5ই দিতে হইব। 5ই দিতে হইব। এটাকে বুঝাইতে পারছি আমি? জি স্যার। তাহলে কি তোমরা বুঝছো যে আসলে এই 8,000 থেকে 10,000 হওয়ার ফলে আমাদের বাড়ছে হলো 25%। আর এই 25% বাড়ার দরুন, আমি এখন এটাকে একটু ঠিক করি কারণ তোমরা তুইলা নিবা তো। 25% বাড়ার দরুন আমাদের যেটা হইছে সেটা কি হইছে, যে 25-কে আমি ভাগ করছি 20 কইরা, তাই এখানে হইছে 20 আর এখানে হইছে 5। 25 ফিট জায়গা শেষ। প্রথম 20 ফিট জায়গার জন্য মজুরি 5 টাকা, পরের 5 ফিট জায়গার জন্য মজুরি 5%। তার মানে আমার মোট কয় পার্সেন্ট বাড়বো? 10%। 10% বাড়বো।
এটুকু কি বুঝাইতে পারছি? জি স্যার। সবাইকে বুঝছো? চলো তাহলে এটার সমাধানটা আমরা করি। তাহলে বোঝা গেল 8,000 থেকে 10,000 গেলে কয় পার্সেন্ট বাড়বো সেলিং এক্সপেন্স? 5%। 5%। এটাকে আমি একটু ডিটেলস এখানে লেখা দিই। লেখো ফার্স্ট 20% ইনক্রিজ সমান 5%। এরপরে হলো লাস্ট, লাস্ট লিখলাম মানে এরপরে তো আর আসি পাস, লাস্ট 5% ইনক্রিজ, এটাও 5%, টোটাল 10%। 10%। সুতরাং সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স আছে কত প্রশ্নে কও? Selling expense এক্সপেন্স আছে 30,000। প্রশ্নে 30,000 30,000 আছে, সেলিং এক্সপেন্সে 30,000। এখন কয় পার্সেন্ট বাড়বো? 5%। 10%। 10% বাড়বো, তাহলে কয় পার্সেন্ট ধরলাম? 110। 110%। আমি কি এটা বুঝাইতে পারছি সবাইরে যারা জি এখানে স্যার। আছো? তাহলে জি মনে স্যার। রাখো ফ্লেক্সিবল বাজেটের সবচেয়ে কঠিন অঙ্কটা তোমরা বুঝা লাইছো। এইটার উপরে আর কোনো কঠিন অঙ্ক হয় না। এটা বুঝাইতে গেলে আমার মাঝে মাঝে গাম ছিটটা জায়গা। এখন এটা যেহেতু বুঝছো, আমি 10,000-এর জন্য ওয়ার্কিংটা করছি, তোমাদের কি কি মনে হয় না 12,000-এর জন্য আরেকটা ওয়ার্কিং করতে হইব? জি স্যার। চলো আমরা 12,000 ইউনিটের ওয়ার্কিংটা করি। স্যার যারা এইটা এভাবে করবো না? একদম সেম এভাবেই করব। যারা এইটা বুঝছো তারা 12,000 ইউনিটও পারবো। তাহলে লেখো বি নাম্বার দিয়া এট 12,000 ইউনিট প্রোডাকশন। প্রথমে আমরা লিখবো পার্সেন্টেজ ইনক্রিজ ইন প্রোডাকশন, পার্সেন্টেজ ইনক্রিজ ইন প্রোডাকশন কেমনে করব? 8,000 থেকে ফালদা হইছে 12,000, তাহলে কত হইলো? 4000। 4,000, নিচে হইলো 8,000 ইন্টু হইলো 100, তাহলে এটা হয় 50%। 50%। এখন যদি আমি এভাবে করে ছকটা আঁকি, 3টা করে টুকরা করুম, এই টুকরা কয়টা করবা পরীক্ষায় এটা তোমার নিজের অঙ্ক বোঝার জন্য, সহজ করার জন্য। 50 হয়েছে, তুমি 20 কইরা টুকরা, তাহলে কয়টা টুকরা লাগবো? 3টা। 60 হইলেও কয়টা টুকরা লাগতো? 60 হইলে 3টা। 65 হইলে? 65 হইলে 20 চারটা, 4টা স্যার। 60টা লাগতো, রাইট? কারণ আমার টুকরাটা থাকবো 20 ফিট কইরা, জি স্যার। 20% কইরা টুকরা থাকবো। তাহলে আমরা যদি টুকরা হিসাব করি, তাহলে দেখো 20%, 20%, 20%, 3টা টুকরা করছি কারণ এটা 50 দেখা। এই 50-এর প্রথম 20% একটা টুকরা করে আনে বসাই দেবো, তাহলে 20%। তারপরে আবার মাপদা 20% একটা টুকরা করে বসাই দেব, তাহলে এখানেও 20%। তারপরে আবার একটা 20% কাটতে যেয়ে দেখবো থাকবো কত? 10%। 10%। আর এই 20-এর জন্য বাড়বে কয় পার্সেন্ট? 5। 5%। আর প্রথম 20-এর পরের 20-এর জন্য 5, আর পরের 10-এর জন্য কত? 5। 5। তাহলে আসলে বাড়লো কয় পার্সেন্ট? 15%। হ্যাঁ, টোটাল 15%। টোটাল 15% বাড়লো। তাহলে এই যে এটার মতো দেখাবো এখন এখানে। আশা করি তোমরা বুঝছো, আমি চেষ্টা করছি সবচেয়ে সহজ ভাবে উপস্থাপন করে বোঝানোর জন্য। আচ্ছা, এখানে লেখো ফার্স্ট 20% ইনক্রিজ 5%। তারপরে লিখবো সেকেন্ড 20% ইনক্রিজ, এটাও 5%। এরপরে লিখবো লাস্ট, অবশিষ্ট যেটা 10% ইনক্রিজ, এটা হলো 5%। তাহলে যোগ করলে হলো টোটাল 15%। তোমরা কি এটা বুঝতেছো? আসলে এই ছকটাই আমি এখানে অঙ্ক আকারে লিখছি, ব্যাখ্যা আকারে। জি স্যার।
ছকটা দিয়ে বুঝাইলে অনেকে তাড়াতাড়ি বুঝতে পারে, তাই আমরা এটা করলাম। আচ্ছা, তাহলে লিখবো সুতরাং সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স সমান 30,000 ইন্টু 15 হ্যাঁ 115%, স্যার 34,500। 34,500 115%। সেলিং এক্সপেন্স 34,500। চলো সেলিং এক্সপেন্স পর্যন্ত করে লাইছি, আমাদের প্রায় শেষের দিকে আয়া পড়ছি। এই অঙ্কের ওয়ার্কিংটা বুঝাইতে আমার অনেক হয়, তোমরা খুব সহজেই বুঝে ফেলছো। আশা করি যারা আছো সবাই বুঝতে পারছো, না বুঝলে আবার ভিডিওটা দেখবা, তারপরে আবার বিষয়টা বুঝবা যে আমি কেমনে করে সেলিং এক্সপেন্সটা করলাম। প্রথমটুকু তো বুঝছো আশা করি, যে সেলিং এক্সপেন্স 8,000 থেকে একবার ফালদা হয়েছে 10,000, তাই 10,000-কে পার্সেন্টে কনভার্ট করছি। 8 থেকে ফাল দিয়া 10 হয়েছে, 2,000 বাড়ছে, তাই আমরা উপরে 2 নিচে 8,000 100 দ্বারা গুণ করছি, পার্সেন্ট হয়েছে 25। 25-এর জন্য টুকরা করুম, কয়টা করে টুকরা? 2টা টুকরা করলেই চলে, কারণ 25-এর জন্য আমাদের 20 ফিট করে এক একটা টুকরা হবে, প্রশ্নে বলে দিছে। তাই 20-20 2টা টুকরা করলেই 25 এর মধ্যে জায়গা হয়ে যাবে। প্রথমে 20 ফিট একটা টুকরা, পরে 5 ফিট একটা টুকরা। আচ্ছা, প্রত্যেকটা পার্সনের জন্য 5 করে বাড়বো, এই হলো সেলিং এক্সপেন্স। পরে দেখো আছে টোটাল কস্ট 1,76,000, এটার তো কোনো কাজ নাই। তারপরে দেখো সেলিং প্রাইস আছে 2,40,000, সেলিং প্রাইস। নিচে দেখো সেলিং প্রাইস সম্পর্কে অনুচ্ছেদের শেষের লাইনটায় চলে আসছে, দেখো এতক্ষণ সেলিং এক্সপেন্স করছে, এখন সেলিং প্রাইস করবো। দেখো অল সেলিং প্রাইস, সকল বিক্রয় মূল্য আর টু বি রিডিউস, কমে যাবে বাই 10%, 10% দ্বারা কমবে। ইফ যদি প্রোডাকশন অ্যাবভ, প্রোডাকশন হয় 10,000 ইউনিট আর টু বি সোল্ড, বিক্রি যদি 10,000-এর উপরে হয় তাহলে কমা যাইব। আচ্ছা 10,000-এর নিচে হইলে বা 10,000-এ হইলে কি কমবো? স্যার আবার একটু বলেন। আমাদের প্রশ্নে বলছে অল সেলিং প্রাইস, সকল বিক্রয় মূল্য আর টু বি রিডিউস, রিডিউস মানে হ্রাস পাবে বাই 10%, 10% দ্বারা হ্রাস পাবে, মানে সকল বিক্রয় মূল্য 10% কমে যাবে। ইফ যদি প্রোডাকশন অ্যাবভ, প্রোডাকশন যদি উপরে হয় 10,000 ইউনিট আর টু বি সোল্ড, মানে 10,000-এর বেশি পণ্য বেচলে, 10,000-এর বেশি বেচলে বিক্রয় মূল্য কমবে, কিন্তু 10,000 বেচলে বিক্রয় মূল্য কমবে না, 10,000-এর নিচে বেচলেও বিক্রয় মূল্য কমবে না। এটা কি বুঝাইতে পারছি? জি স্যার, বেশি বিক্রি করলে কমবে। জি। আচ্ছা, বর্তমানে যে বিক্রি দেওয়া আছে সেলিং প্রাইস, সেল দেওয়া আছে এটা 2,40,000, এটা কয় হাজার ইউনিটে? স্যার 8,000 ইউনিটে। আচ্ছা, এটা কি আমরা 5 নাম্বার ওয়ার্কিং করব না? জি স্যার। চলো তাহলে করি। সেলিং প্রাইস বলছে না? হ্যাঁ সেলিং ভ্যালু, সেল ভ্যালু। হ্যাঁ, ওই সেলিং প্রাইস বা সেলস ভ্যালু একই কথা। সেলিং প্রাইস পার ইউনিট at 8,000 and 10,000 ইউনিটস ছিল 2,40,000, 8,000 দিয়া ভাগ 3 8 24, 30,000। 30 টাকা। 8,000-এর জন্য 30 টাকা, 10,000-এর জন্য 30 টাকায়। আমাকে কইছে কমামো যদি 10-এর বেশি হয়, তাহলে 10-এর বেশি হলো 12, তাহলে অ্যাড 12,000 ইউনিট। এখানে কমাইতে বলছে, কয় পার্সেন্ট কমাইতে বলছে? স্যার 10%। 10% কমাইতে বললে কত ধরুম? 100 কমাইতে করে তো কমবো 90%। 90%। অথবা এমনে 30 মাইনাস 30 ইন্টু 10%, এখানে হলো 30, হেতে হলো 3, অ্যান্সার হলো 27 টাকা। এতটুকু উঠানো শেষ হইলে আমার আওয়াজ দিও, আমি বাজেট বানাবো। আমাদের প্রায় শেষ পর্যায়ে। 8,000 10,000 ইউনিট। হ্যাঁ, আমরা শুধু বাজেট বানাই দিব এখন। কঠিন আছে অঙ্কটা।
আচ্ছা। তোলা শেষ হইলে আমি মুছে ফেলতাম। জি স্যার, হয়ে গেছে তো। সবাই তুলসী আশা করি। চলো তাহলে মুছে ফেললাম কিন্তু। কেউ কি অনলাইনে নাই? এখন আমরা বাজেট বানাই। সেটা কয় কলামের ঘর হবে? ওই যে দুইটা বানাইতে বলছে না, 10,000 আর কয় হাজার? 12,000। 12,000। 10 আর 12। তুমি যদি কও আমি 8 সহ করলে হইব, হইব। 8 দিয়েও করা যাইব, আবার শুধু 10 আর 12 দিয়েও করা যাবে, এটা তোমার ইচ্ছা। তো দুইটা দিয়ে ফেলছি, যে দুইটা চাই। একটা তো দেওয়াই আছে। হ্যাঁ। ক্যাপাসিটি লেভেল প্রথমটা হলো 10,000 ইউনিট। ক্যাপাসিটি লেভেলে 10,000 ইউনিট। আরেকটা হলো 12। আরেকটা হলো 12,000 ইউনিট। একটা হলো 10,000, একটা 12,000 ইউনিট। তাহলে প্রথমে আমরা শিরোনাম লিখি ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টের মধ্যে প্রথমে হলো ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানেই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, এটা জানো তো তোমরা? জি স্যার। ডিরেক্ট ম্যাটেরিয়াল। এটা রেটটা বের করে রাখছিলাম, 5 টাকা কত পয়সা জানি হয়েছিল, 5 টাকা 10 পয়সা মনে হয়, ওয়ার্কিং একে। জি স্যার। জি স্যার। এবার হলো ডিরেক্ট এক্সপেন্স। স্যার 10,000-এর পরে এগুলা কি লেখছেন স্যার? ইউনিট। ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্সের রেট হয়েছিল 2টা, এটা ওয়ার্কিং 2-এ। ডিরেক্ট এক্সপেন্সের পরে আমরা লিখছিলাম 2 টাকা। ওয়েজেস। ওয়েজেস কস্ট। 24,000 টাকা। না, 24,000 লিখবা না, ওয়েজেস এর রেট লিখবা। ভেরিয়েবলে সবসময় কি লিখতে হয়? রেট। রেট। 24,000 তো 8,000-এর জন্য হয়েছে, ভেরিয়েবল পরিবর্তন হয় না। জি 10,000-এর স্যার। জন্য কি সেম হবে? 10,000 কিন্তু না, পরিবর্তন হবে। জি স্যার, 3 আচ্ছা, টাকা। হ্যাঁ 3 টাকা ওয়েজেস। আচ্ছা, ওয়েজেস বসাইলাম, তারপরে আর কিছুই নাই। এখন কাজ হলো আমগো হাবিটটা যোগ করা, সরি গুণ করা। এটা গুণ করব। 10,000 ইন্টু 5.10। স্যার, এটা তো মানে হ্যাঁ তোলো। 10,000 ইন্টু 5.10। 10,000-কে 5.1 দ্বারা গুণ করলে হয় 10,000। 1 2 3 51,000। 4 10,000 ইন্টু 2 গুণ করলে হয় 20,000। 10,000 ইন্টু 3 গুণ করলে হয় 30,000। 20,000। 3 12 24,000। 3 পরবর্তীতে সামনে যাব আমরা, দেখো পরে কি বলছে। 12,000 ইন্টু 5.10 এটা গুণ করলে কত হয়? 61,200। 12,000 ইন্টু 2 24,000। 24,000। 12,000 ইন্টু 3 36,000। এমতে আর এমতে যোগ করে লাও, হেমতে হেমতে যোগ। স্যার, এই তিনটেই আসলো কেন? ভেরিয়েবল তো আর নাইকা, ভেরিয়েবল এন্ট্রি তো আছেই এনে 3টা। জি স্যার। যেমন ফ্যাক্টরি এক্সপেন্স, এটাকে আমরা বলছিলাম ফিক্সড। অ্যাডমিনিস্ট্রেটিভ তো আগের থেকে শিখে আসছো সারা জীবন, যে অ্যাডমিনিস্ট্রেটিভ সারা জীবন ফিক্সড, কোনোদিন পরিবর্তন হয় না। ফ্যাক্টরি সারা জীবন ফ্যাক্টরি ফিক্সড। ফ্যাক্টরি মানে কারখানার ভাড়া, এটা ফিক্সড। অ্যাডমিনিস্ট্রেটিভ এটাও ফিক্সড।
এই দুটো পরিবর্তন হয় না। তারপরে সেলিং এক্সপেন্স তো সেমই। আচ্ছা, আমরা না বলছিলাম উৎপাদন হ্রাস বৃদ্ধির ফলে যে ব্যয় অসমানুপাতিক হারে সমানভাবে বাড়ে না, অসমান ভাবে বাড়ে, সেটাকে জানি কি বলে? সেমি না? জি স্যার। তাহলে ইউনকে সেলিং এক্সপেন্স যখন করলাম, দেখো সেলিং এক্সপেন্স একবার বাড়ছে 10, একবার বাড়ছে 15, তাহলে তো এটা অসমান, তাহলে এটা এই জন্য সেমি। তাহলে হেতে গো যোগ করো করছি স্যার, টোটাল 1,01,000। ভেরিয়েবল কস্ট। প্রথমটা জি স্যার। 1,01,000, দ্বিতীয়টা 1,21,200। 1,21,200। আচ্ছা, এটা হইলো। তারপরে লেখো সেমি ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে এটাকে তোমরা এ নাম্বার দিতে পারো। সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে একটাই আছে, সেটা হলো সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স সেলিং এক্সপেন্স ওয়ার্কিং 4-এ বের করে রাখলাম আমরা, কত কষ্ট করে শখ বাড়ি ঘর কইরা। প্রথমটা জি স্যার। 33,000, পরেরটা কত? 34,500। 34,500। একটাই এটা। তারপরে আমরা লিখবো ফিক্সড কস্ট। 30,000। হ্যাঁ, বলেছে। না না আছে। আচ্ছা, এরপরে হলো আমরা শিরোনাম লিখবো ফিক্সড কস্ট। দেখছো? এই ফিক্সড কস্টের মধ্যে আমরা যা যা বাকি আছে, ফিক্সড কস্টের মধ্যে ক্যাটা বাকি। একটা হলো ওয়েজেস, ওয়েজেস, ফ্যাক্টরি এক্সপেন্স, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ওয়েজেস ওয়ার্কিং আমরা 3-এ মনে হয় করছিলাম, ওয়ার্কিং 3-এ ওয়েজেস কয় টাকা জি স্যার। করছিলাম? ওয়েজেস করছিলাম 24,000, 8,000 লেগা, আর না, 10,000 ফিক্সড শুধু ফিক্সড 6,000। 6,600। মিছা কথা কয়। স্যার আজকে ওটা তো কিন্তু ইন্টারেস্ট ছিল না 10%? হ্যাঁ, ওইটাই তো কইবা, বাড়ার পরে যা হয়েছে এই মাসের শুরুতে যাইয়াই ভাড়াটিয়াদেরকে ক্লেম দিয়ে দিছো, এই আপনাদের আম, ভাড়া বাড়ায় দিছি 10%। তাহলে আমি তো ফিক্সডটাই বসাবো বাড়ানোর পরেরটা। এরপর ও, হলো ফ্যাক্টরি ওভারহেড। তাহলে স্যার ইনক্রিজের সাথে ফিক্সড কস্ট লিখলে তো হয় না স্যার? হ্যাঁ 10% ইনক্রিজ ফিক্সড কস্ট। হ্যাঁ, ফ্যাক্টরি এক্সপেন্স বা ফ্যাক্টরি কি লেখা হয়, এক্সপেন্স লেখা, ফ্যাক্টরি এক্সপেন্স লেখা, ফ্যাক্টরি এক্সপেন্স। আর এই ফ্যাক্টরি ফ্যাক্টরি এক্সপেন্স, এক্সপেন্স তো কি লিখছেন স্যার? W-2। আরে না, ওয়ার্কিং 3। ও এটা কিছু না, এটা ওয়ার্কিং 3 লেখা দিছে, তার মানে 3 নাম্বার ওয়ার্কিং এর মধ্যে ওয়ার্কিংটা করে রাখছি, বুঝছো? এটা জি লেখছে স্যার। ওয়ার্কিং 2, 2 নাম্বার ওয়ার্কিং এ করছি। এটা লেখছে ওয়ার্কিং 1, 1 নাম্বার ওয়ার্কিং এ অ্যান্সারটা করছি। আচ্ছা, ফ্যাক্টরি এক্সপেন্স আমাদের আছে 20,000 টাকা। ফ্যাক্টরি এক্সপেন্স মানে ফ্যাক্টরি কারখানার ভাড়া, আর আমরা জানি ভাড়া পরিবর্তন হয় না, তাই এটা একই রাখবো। তারপর হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ওয়ার্কিং 3-এ না জানি কততে কইরা রাখছিলাম, দেখো তো। 42,000। 42,000 টাকা, রাইট। এটা ওয়ার্কিং কততে করে রাখছিলাম? 4 এটা। 4-এ করে রাখছিলাম ওয়ার্কিং 42,000। এই অঙ্কে খুঁজে দেখো তো আর কোনো খরচ আছে না? খরচ সব লিখা লাইছি। সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স লিখা লাইছি, বাকি সবই লিখা লাইছি। তাহলে এটা হলো টোটাল ফিক্স কস্ট। হাতে গো যোগ করলে 62,000, 68,600। আমার ক্যালকুলেটর আজকে গায়েব হয়ে গেছে। 68,600। আচ্ছা, এই অঙ্কটা কি প্রফিট পর্যন্ত করতে হবে না হবে না? করতে হবে। টোটাল কস্ট, এটা হলো সি। টোটাল কস্ট হলো এ যোগ বি যোগ সি, এইটা যোগ এইটা যোগ এইটা, আবার এইটা যোগ এইটা যোগ এইটা।
দুই দুইজনে দুইটা কইরা লাও, 1,01,000 যোগ 33,000, 1,34,000 যোগ 68,600। প্রথমটা 2,02,600। দেখো তো ঠিক আছে কিনা। 2,02,600। যোগ 33,000, 1, 2, 3 যোগ 68,600। আহ, স্যার ভুলেছে? 2,06,000। হ্যাঁ, তাহলে টোটাল কস্ট হলো 2,02,600। টোটাল কস্ট 2,02,600। 5, 1, 2, 3, 2 যোগ 68,600। ওটা 2,24,300। 2,24,300। 2,24,300। এরপরে আমরা লিখবো সেলস ভ্যালু। এটা ওয়ার্কিং থেকে বলো। ওয়ার্কিং এর সেল ভ্যালু একটা হলো 30 আর একটা মনে হয় 27। ওয়ার্কিং 5-এ করে রাখছিলাম। একটা হলো 30 আর একটা কত 27। 27। এই 10,000 ইন্টু 30 3 লাখ। আর 12,000 ইন্টু 27 গুণ করো তো। স্যার কত? 10,000 10,000 ইন্টু 30 3 লাখ। আর 12,000 ইন্টু 27 3 লাখ। আর 10, 12,000, 1, 2, 3 ইন্টু 2,24,000, 3,24,000। 3,24,000। চলো বিয়োগ করে লাই, অঙ্ক শেষ, খতম। 3,24,000 মাইনাস কত জানি 22, 2,24,300। হ্যাঁ, 2,24,300। ওইটা 99,700, 2 নাম্বারটা। 99,700। 700। আর ওইটা জানি কত, 3 লক্ষ। 1, 2, 3, 4, 5 মাইনাস 2,02,600। ওটা 97,400। 400। 400। হুম, 97,400। এই হলো আমাদের বাজেট। সেলস রেটের এটা 3,24,000 কোনটা হলো? 27। কোনটা? 27 ইন্টু 12,000। 12,000 ইন্টু 27। কারণ প্রশ্নে আমাদের বলছিল যে 30,000 10,000 পর্যন্ত একই থাকবো, 10,000-এর পরে কমবো। কঠিন আছে। ভালো। দেখো হয়েছে কিনা সবার। টোটাল কস্ট